খুব একটা অবাক হওয়ার মতো কথা নয় এটা। সামনে বসে থাকা নীল চোখ জোড়া তার শীতল চাহনি জেহপের দিকে স্থির রেখেই বলে, পনিরও খুব দ্রুতই চোখের পলকে পঁচিশ হয়ে যাবে। আপনাকে এত চিন্তা করার অনুমতি আমি দেইনি। মেয়েটা আপনার, তাই বলার প্রয়োজন বোধ করলাম। না হলে আপনি নিজেও জানেন এ বিষয়ে কাউকে কিছু বলার প্রয়োজন আমার নেই। এমন সময় সদর দরজা খুলে বাচ্চা মায়াবী ভদ্র মেয়েটা বাসার ভিতরে প্রবেশ করে। বাবা, হাতে ব্যথা পেয়েছি। মেয়েটার হাতের এক কোণায় রক্তের দাগ। রক্তটা তারই, হয়তো খেলতে গিয়ে কেটে গেছে। চেয়ারে বসে থাকা জাঙ্কুকের নীল চোখের মণিগুলো হঠাৎ করেই লাল বর্ণ ধারণ করে। এটা দেখে জেহব ভয়ে মেয়ের কাছে দৌড়ে আসেন। তেমা, হাত কেটে গেছে কিভাবে? ঘরে জামা, আমি আসছি। তে গোল গোল চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে যে কারো মায়া হতে বাধ্য। তের সামনে হঠাৎ করে সেই সুদর্শন মুখটা এসে দাঁড়ায়, যাকে সে দেখেছিল বাহিরে। তে ব্যথা ভুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক মুহূর্তের মধ্যে নিজের মেজাজ কিভাবে বদলে নিল তা জেহব দেখে অবাক হয়ে গেছেন। তে, তোমার হাত কেটে গেছে? হ্যাঁ। এর মিষ্টি কণ্ঠ জাঙ্কুকের হৃদয়কে মুহূর্তে শান্ত বানিয়ে দিচ্ছে, যেন একঘর আগুনের মাঝে পুকুরের শীতল পানি। পড়ে গেছিলাম খেলতে গিয়ে। জাঙ্কুক খুব সাবধানে তের হাত ধরে তেকে চেয়ারে বসায়। তের হাইট জাঙ্কুকের বুক পর্যন্ত। জাঙ্কুকের বলিষ্ঠ দেহর পেছনে তেকে লুকিয়ে রাখা যাবে। জাঙ্কুক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে। জাঙ্কুকের এমন কাণ্ডে চোখ বড় বড় করে তাকায় জেহব। সে সব কি দেখছে? অপরাধ মার্জনা করবেন, কিন্তু প্রেসিডেন্ট এভাবে মাটিতে বসে আছে কেউ দেখলে সমস্যা হয়ে যাবে। জাঙ্কুকের কানে যেন কথাগুলো গিয়েও লাগলো না। সে তের হাত আলতো করে ধরে ক্ষতস্থানে স্পর্শ করে। ব্যথা লাগছে? না। জাঙ্কুক সঙ্গে সঙ্গে মাথা তুলে তের দিকে তাকায়। তে কিছুটা ঘাবড়ে যায়। একটু। জাঙ্কুক এবার স্বাভাবিকভাবে বলে, আমাকে কখনো মিথ্যা বলবা না তে, হোক সেটা যে কোনো বিষয়, মনে থাকবে? জি মাস্টার। জাঙ্কুক মৃদু হাসে। তে, আমি সবার জন্য মাস্টার, শুধুমাত্র তোমার জন্য নয়। তাহলে আমার জন্য কি? তোমার জন্য বিশেষ কেউ। বিশেষ কেউ? হ্যাঁ। জাঙ্কুকের কথার মাঝেই তের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে। তে বুঝতে পারেনি। তে, ব্যথা আছে? না। যাও, রুমে যাও। তে বাধ্য বাচ্চার মতো রুমে চলে যায়। তে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাঙ্কুকের শান্ত দৃষ্টি কঠিন এবং শীতল দৃষ্টিতে পরিণত হয়। জেহব হোসেন মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এক হাতে পকেটে রেখে তার কঠিন চাহনি তের বাবার দিকে স্থির রাখে। আমার দিকে তাকান। জেহবের সাহসে গোলাচ্ছে না, কিন্তু প্রেসিডেন্টের হুকুম না মানলেও সমস্যা। সে মাথা তুলে তাকায়। 15 বছর আগে বাচ্চাটাকে আপনার কাছে দিয়ে যাওয়ার একই উদ্দেশ্য ছিল, ওর সঠিক ভালোবাসা পাওয়া। মা বাবা উভয়ের। আমি চাইনি আমার তে কোনো রকম আফসোস নিয়ে থাকুক, কিন্তু আজ দেখছি তের আফসোস মিটাতে গিয়ে আমি নিজেই আফসোসে পড়ে যাচ্ছি। জেহব সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে নেয়। নিজের হাঁটু ভাঁজ করে জাঙ্কুকের সামনে বসে পড়ে। মাস্টার, এমনটা নয়, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ মার্জনা করুন। জাঙ্কুকের শীতল চাহনির কোনো বদল নেই। সে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার তেকে চাই, ওকে বোঝাবেন। বাকি জীবন তেকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আছি। আশা করি আহামরি কিছু বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ, তেকে আমার কাছে আনার পর যদি সে এখানে আসতে চায়, তবে আপনি জানেন এরপর কি হবে। জাঙ্কুক কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, বেরিয়ে আসে। আসুন পরিচয় করিয়ে দেই। এই পৃথিবীতে 3টি রাজ্য আছে। পৃথিবীর সব থেকে বড় রাজ্য লাসাবা, যার রাজা জেওন জাঙ্কুক। এই রাজ্যের সব থেকে উচ্চ বংশীয় গোত্র জেওন। রাজ্যের সব থেকে নামকরা জেওন বংশের উত্তরাধিকারী জেওন জাঙ্কুক। লাসাবা হলো ডেভিল কিংডম। এই পৃথিবীতে আরো যে ছোট ছোট দুটো রাজ্য আছে, তাদের মধ্যে একটা ডিমান কিংডম কাসাবা, আর ভ্যাম্পায়ার কিংডম ওশাও। এই পৃথিবীতে মানুষের কখনো জন্ম হয়নি। এখান থেকে পুরো জগতের ভ্যাম্পায়ার, ডেভিল এবং ডিমান্ডের কাজ শুরু হয় এবং এখানে এসে শেষ হয়। তাদের জন্য পৃথিবীতে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য প্রতিটা কিংডমের একটা করে রাজা আছে। তবে এই মুহূর্তে লাসাবা কিংডমের রাজা জেওন জাঙ্কুক।
গোটা পৃথিবীর 70% নিজের দখল করে রেখেছে, যাকে দেখলে সবাই ভয় পায়। জাঙ্কুকের ভেতর এত বেশি ডার্ক এনার্জি আছে যা কোনো সাধারণ মানুষের সামনে আসলে সেই এনার্জি অনুভব করেই তার মৃত্যু হবে। জাঙ্কুকের ভেতর পানি, আগুন এবং বাতাসকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। এর জন্য জাঙ্কুকের বিরুদ্ধে কেউ যেতে চাইলে যেতে পারে না। সব থেকে বড় কথা, জাঙ্কুক একজন ডেভিল কিং। কেউ চাইলেই তার বিরুদ্ধে যেতে পারে না। জাঙ্কুক নিজের গভীর নীল চোখ দ্বারা যে কাউকে ভেতর থেকে হাড় ভাঙিয়ে গুঁড়িয়ে দিতে পারে। এটাই জাঙ্কুকের নীল চোখের গুরুত্ব। কিম তেয়ং, লাসাবা রাজ্যে, যার অর্থ পিউরিফিকেশন, অর্থাৎ ক্ষত স্থানে মলম পটি ছাড়াই সেরে যাওয়া। তবে তে এই ডিমন ভ্যাম্পায়ার ডেভিলের মাঝে কিভাবে এসেছে এটা আমরা ধীরে ধীরে জানবো। তের এই ডিমান কিংডমে একমাত্র রক্ত মাংসে গরম সাধারণ মানুষ। জাঙ্কুক চলে যাওয়ার পর জেহপ হোসেন মাটিতে বসে কান্না করছেন। তিনি একজন সব থেকে নিচু বংশের ডেভিল, যার ক্ষমতা বলতে তেমন কিছুই নেই, কিন্তু তার ভেতরে আছে অনেক মায়া, ভালোবাসা আছে। এই জন্যই হয়তো তার ভেতরে আহামরি কোনো শক্তি নেই। ডেভিল রাজ্যে তারাই সব থেকে নিচু শ্রেণীর ডেভিল, যার ভেতরে অনেক বেশি মায়া আছে এবং সে ভালোবাসতে জানে, কারণ ডেভিলদের ভালোবাসা পুরোপুরি মানা। তাহলে বলা যায় জাঙ্কুকের মাঝেও কোনো ভালোবাসা নেই। এমন সময় সদর দরজা দিয়ে খাবার নিয়ে ভেতরে আসে লিসা বেগম। স্বামীকে এভাবে কাঁদতে দেখে তিনি দৌড়ে যান। কি হয়েছে, কাঁদছো কেন? মাস্টার এসেছিল। লিসা বেগমের হাতে থাকা খাবার থালাগুলো সব মাটিতে পড়ে যায়। কি কি বলছো? হ্যাঁ, ডেকে নিয়ে যেতে চাই। কিন্তু কিন্তু বিয়ের তো এখনো 16 বছর হয়নি। হ্যাঁ, আমিও জানি সেটা, কিন্তু মাস্টার চাই ডেকে নিয়ে যেতে। আমরা যাতে ডেকে বুঝিয়ে বলি তে প্যালেসে যাওয়ার পর যেন এখানে আসতে না চায়। এমনটা বলে গেছে মাস্টার? হ্যাঁ। এমনটা যদি করবে তাহলে কেন থেকে দিয়েছিল আমাদের? কারণ সে জানতো আমাদের ভেতরে মানুষের থেকেও 100% বেশি মায়া এবং ভালোবাসা আছে। আমরা কখনো থেকে খারাপভাবে দেখব না। আমি আমার দুধের শিশুকে মাস্টারের মতো একজন সাইকোর কাছে কিভাবে তুলে দেব? মাস্টার ডার্ক এনার্জি তের 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারবে না। আমি জানি, কিন্তু কি করব আমি? যে হোক, এভাবে বসে থাকলে হবে না। আমরা তেকে কিভাবে বাঁচাবো? এটা তুমিও জানো, আমিও জানি। তেকে বাঁচানোর জন্য কোনো রাস্তাই আমাদের কাছে নেই। লিসা বেগম তের রুমে যায়। ছোট বিছানায় নিরিবিলি নিঃশব্দে ঘুমিয়ে আছে তে। একেবারে পরীর মতো সুন্দর মেয়েটা। তের একটা খুব স্ট্রং সেন্ট আছে, যেটা শুধুমাত্র তে ঘুমালেই পাওয়া যায়। লিসা বেগম নিজের নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। একটা লিভিং রুম থেকে বড় বাথরুম, অনেক বড় সুইমিং পুলের মতো বাথটাব, গোলাপের পাপড়ি এবং সাবানের ফেনা দিয়ে বাথটাব ভরা, যার ফলে জাঙ্কুকের নিচের শরীরের অংশ দৃশ্যমান নয়। পানির ভেতরে বসেই চোখ বন্ধ করে মাথাটা পেছনে ঠেকায় জাঙ্কুক। সঙ্গে সঙ্গে তার চোখের সামনে তেল নিষ্পাপ চোখ জোড়া চলে আসে। ওই গোল গোল চোখে জোড়া তাকে কি ভেবে দেখছিল? তে তার বাকি বন্ধুদের সাথে খেলছিল। এমন সময় সেখানে কালো স্যুট পরিহিত একজন সুদর্শন ব্যক্তির আগমন হয়, যার কোটে নানা ধরনের কোট পিন, যেগুলো তাকে আরো সুদর্শন বানিয়ে দিয়েছে। তে এবং ওর বন্ধুদের বলটা সেই সুদর্শন পুরুষের কাছে গিয়ে থামে। সেই সুদর্শন পুরুষটা বল তুলে হাতে নেয়। তে দৌড়ে আসে। সুন্দর পুরুষ, আমাকে বলটা দিয়ে দিন। তের বলা প্রতিটি শব্দ জাঙ্কুকের কানে প্রাণের মতো বাজে। তে কাছে আসতেই সে মাতাল করা ঘ্রাণ জাঙ্কুককে যেতে বসে। সে নিজেকে সামলাতে পারে না, তেকে নিজের কাছে টেনে নেয়। তের কোমল গোলাপি ঠোঁট জোড়া দখল করে নেয়। কিন্তু জাঙ্কুকের ছোঁয়া তের ভিতরে একটা অসম্ভব তীব্র বিদ্যুৎ উৎপন্ন করে, যার ফলে তের শরীর থরথর করে কাঁপতে শুরু করে এবং জাঙ্কুকের চুমুককে সহ্য করতে না পেরে তে জ্ঞান হারায়। এটা দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। জাঙ্কুক যতক্ষণে বুঝতে পারে সে কি করেছে এই মুহূর্তে, ততক্ষণে তে জ্ঞান হারিয়ে জাঙ্কুকের বুকে ঢলে পড়েছে। পর মুহূর্তেই তে চোখ খুলে জাঙ্কুকের বাহুডোরে নিজেকে আবিষ্কার করে। তের শরীরে কোনো প্রকার ব্যথা নেই। তে জাঙ্কুকের দিকে টিপটিপ করে তাকিয়ে আছে। কি হয়েছে তার সঙ্গে ভাবছে তে। তুমি ঠিক আছো? তে মাথা নাড়ায়। তবে জাঙ্কুকের সুদর্শন চেহারা তের হৃদস্পন্দনের গতি কমিয়ে দিয়েছে। আমি ঠিক আছি। তাহলে চলো তোমায় দিয়ে আসি। জাঙ্কুক থেকে বাড়িতে দিয়ে আসে। এভাবে তে জাঙ্কুককে প্রথম দেখেছে।
জাঙ্কুক নিজের প্যালেসে এসে রুমে প্রবেশ করে। তের রং তুলিতে আঁকা ছবিতে রুমটা ভরা। জাঙ্কুক ভীষণ ভালোবাসা নিয়ে তের রং তুলিতে আঁকা ছবিগুলো দেখছে। পৃথিবীতে তের বাবা মা জন্ম হওয়ার পরেই ওকে ফেলে দেয় মহল্লার ডাস্টবিনে। সেদিন জাঙ্কুক পৃথিবীতে গিয়েছিল বিশেষ কাজে। জাঙ্কুক সেদিন বুঝতে পারে পৃথিবীর মানুষ ডেভিলদের থেকেও খারাপ। যার হৃদয় নেই তার থেকেও কঠিন এই মানব জাতি। সেদিন জাঙ্কুক তেকে এনে তার বাবা মায়ের কাছে দেয়। এরপর থেকেই তের সব রকম কেয়ার করে জাঙ্কুক। জাঙ্কুককে এমন রূপে দেখে সবাই অবাক হলেও সে তার ভালোবাসার সম্পূর্ণ খেয়াল রেখেছে এবং চারিদিকে বাড়তে থাকা বিপদ সংকেত থেকে তেকে বাঁচানোর জন্য জাঙ্কুক এখন তেকে বিয়ে করতে চায়, তার রানী বানাতে চায়, কারণ তার রানীর দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। জাঙ্কুক তের বিয়েতে তের বাবা ভীষণ চিন্তিত ছিলেন, কিন্তু জাঙ্কুকের টেক কেয়ার দেখে তিনি চিন্তামুক্ত। ডেভিল ওয়ার্ল্ডে নিজের প্রেয়সীকে ঘাড়ে কামড়ে মার্ক করতে হয়। যেহেতু তে মানুষ, তাই জাঙ্কুক আগে মানুষের রীতিতে তেকে বিয়ে করতে চায়। সেটাই হয়, বিয়ে করে তেকে নিয়ে প্যালেসে যায়। তের বয়স এখনো কম। জাঙ্কুক কমপক্ষে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে চায়। আজ তের 18তম জন্মদিন। যদিও ডেভিল ওয়ার্ল্ডে এসব হয় না, কারণ তারা তো অমর হয়। তের 18তম জন্মদিনের জন্য জাঙ্কুক খুব সুন্দর আয়োজন করেছে। তের বাবা মাকেও এনেছে। যদিও তের নিষ্পাপ চেহারা দেখে মা বাবার থেকে আলাদা জাঙ্কুক তেকে করতে পারেনি। ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে। কেউ হয়তো বুঝতে পারবে না এটা একটা ডেভিল, যে কিনা ওই বাচ্চা থেকে এত বেশি ভালোবাসে। জাঙ্কুক আর তের ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে, দেখে ভীষণ শান্তি লাগছে। তে একটা সিল্কের ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আজ সেও জাঙ্কুককে বলবে সে কতটা ভালোবাসে জাঙ্কুককে। হঠাৎ দরজা ঠেলে রুমে আসে কেউ। তে পেছনে তাকায়, তার সুদর্শন পুরুষ। তে হাসে। এই হাসিতেই জাঙ্কুকের কঠিন হৃদয় কোমল হয়ে যায়। জাঙ্কুক তেকে ঠোঁট আঁকড়ে ধরে। তেও চোখ বন্ধ করে জাঙ্কুকের ভালোবাসায় সায় জানায়। জাঙ্কুক তের কপালে কপাল ঠেকায়। তোমাকে মার করতে চাই। আমি তো আপনারই। জাঙ্কুক তের গালে স্লাইড করতে করতে বলে, এতে কিন্তু ব্যথা পাবে। আপনার জন্য সব সহ্য করতে রাজি। এরপর টেকুক একে অপরকে কিস করতে থাকে। টেকুকের কিসের মাঝে জাঙ্কুক বুঝতে পারে তে তার স্পর্শকাতর স্থানগুলোতে টাচ করছে। জাঙ্কুক অনেক হট ফিল করে। কিস করা বন্ধ করে জাঙ্কুক তাকায় তের দিকে। তে এখনো জাঙ্কুকের প্যান্টের উপর দিয়ে তার লিটল মেম্বারকে স্পর্শ করছে। জাঙ্কুক এবার আর নিজেকে সামলাতে না পেরে নিজেকে আনড্রেস করে ফেলে। এরপর তে শাড়ি খুলে ফেলে। তের পেটের গলায় বুকে অনবরত কিস করতে থাকে। তেকে নিয়ে বিছানায় চলে যায়। এরপর তের পেটিকোট খুলে ফেলে। জাঙ্কুক নিজেকে তের দু পায়ের মাঝে ফিট করে। তের কোমর ধরে আরো কাছে নিয়ে আসে। তের ব্লাউজের 4টা বোতাম খুলে তের বুকে কিস করতে থাকে। ড্যাডি, ইয়েস প্রিন্সেস, আর ইউ রেডি টু হ্যান্ডেল মি? ইয়েস ড্যাডি, আই এম রেডি, প্লিজ ডু ফাস্টার। জাঙ্কুক এবার তার লিটল মেম্বারকে তের কাছাকাছি আনে। তের চোখে মুখে ঠোঁটে কিস করতে করতে তের মাঝে নিজেকে মিলিত করে। তে কুমড়ে ওঠে। আহ, ড্যাডি লাগছে। একটু সহ্য করো জান, খুব তাড়াতাড়ি তুমিও আনন্দ পাবে। এরপর তারা একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে থাকে। আরে কি হইতে পারে, তোমরা ভাই বালাও, আমি আর কইতে পারুম না ভাই। আমার খুবই শরম করে, আমি খুব ইনোসেন্ট একটা মাইয়া। তোমাদের জন্য আমি মাসুদ মার্কা হয়ে যাইতেছি দিনে দিনে। বউ ভাতের দিনে ডিভোর্স দিতে চান আপনারা আমাকে? পৃথিবীতে কাউকে এভাবে ডিভোর্স দিতে দেখেছেন? তোমার ঠিকা নিয়ম শিখতে হইব। আজকে বাড়ি ফিরা যাইবা, 3 মাসের মধ্যে ডিভোর্স লেটার পাওয়া যাইবা। আমার শাশুড়ি চেঁচিয়ে জবাব দিলেন, গতকাল আমার বিয়ে হয়েছে। পাশের থানাতেই আমার শ্বশুর বাড়ি। আমার হাজবেন্ড ব্যবসায়ী। শ্বশুর শাশুড়ি পছন্দ করে এনেছে আমাকে। গতকাল থেকে সবাই ভীষণ হাসি খুশি ছিল। আমার হাজবেন্ডও আমাকে ভালোই পছন্দ করেছে। ওনার নাম জাঙ্কুক, আমার নাম তে। কিছুক্ষণ আগের ঘটনা, আজকে বউ ভাতের অনুষ্ঠান চলছে আমার শ্বশুর বাড়িতে। লোকে লোকারণ্য বাড়ি, পুরো স্বর্গ।
পার্লার থেকে মেয়েদেরকে ডেকে আনা হয়েছে সাজানোর জন্য। আমাকে সাজিয়েছে ওরাই। তারপর আমাকে ধীরে ধীরে আনা হচ্ছিল বৌভাতের প্রোগ্রামে। আমার ননদ হাত ধরে নিয়ে আসছিল আমায় ঘর থেকে বাড়ির উঠোনের প্যান্ডেলের দিকে। আমার গায়ে নীল রঙের শাড়ি আর পায়ে বিয়ের হিল স্যান্ডেল। যখন আমাকে ঘরের সিঁড়ি দিয়ে নামানো হচ্ছিল, তখন শ্বশুর সিঁড়িতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমার ননদ আমার বাম পাশের হাত চেপে ধরে রেখেছে, আর সিঁড়ির ডান পাশে দাঁড়িয়েছিলেন আমার শ্বশুর। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হিল জুতোই আমার শাড়ি আটকে পড়ে। আমি উল্টে পড়ে যাই সিঁড়ি থেকে। তখন ব্যালেন্স হারিয়ে আমিও পড়েছিলাম শ্বশুরের গায়ে। আমার ব্যালেন্সলেস ধাক্কায় শ্বশুরও সিঁড়ি থেকে পড়ে গেছেন, কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছেন। বয়স্ক মানুষ তো, সামান্য পড়ে যাওয়াতেই বড় দুর্ঘটনা হলো। শ্বশুরকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। জরুরি বিভাগের ডাক্তার দেখেই বলেছেন কোমর ভেঙে গেছে আমার শ্বশুরের। খুব বড় মাপের অ্যাক্সিডেন্ট হয়েছে। অপারেশন করার পরও বিছানা সজ্জা হয়ে থাকতে পারেন সারা জীবন। এদিকে আমিও কিছুটা ব্যথা পেয়েছি পায়ে। বৌভাতের শাড়িটাও ছিঁড়ে গেছে নিচের পায়ের দিক থেকে। বাড়ির মহিলারা কেউ এখনো হসপিটালে যায়নি। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে ডিভোর্স দেওয়া হবে। আমার হাজবেন্ড যদিও হসপিটালে শ্বশুরের সাথে। বাড়িতে আমার শাশুড়ি ননদরা মিলে ডিসিশন ফাইনাল করে নিয়েছে যে আজকে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবেন। ডিভোর্স লেটারও পাঠিয়ে দেবেন কিছুদিনের মধ্যেই। আজকের ঘটনাটা কিন্তু আমার ইচ্ছেতে ঘটেনি, একদম অনিচ্ছাকৃত ভুল। আমার ননদ তো আমায় ধরে রেখেছিলেন। যদি একটু শক্ত করে ধরতো তাহলে হয়তো আমি আব্বার গায়ে পড়তাম না, এভাবে অ্যাক্সিডেন্টও হতো না। এখন তো সব দোষই আমার। এদিকে আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছে অ্যাক্সিডেন্টের আগেই। বাবা আম্মা বোঝানোর চেষ্টা করছে আমার শাশুড়িকে, কিন্তু তারা কোনোভাবেই আমাকে মেনে নেবে না। আমি নাকি অপয়া অলক্ষী। আমার আব্বা কোমর ভাঙার কথা শুনে তখনই হাত জোর করে অনুরোধ করেছিলেন আমার শাশুড়িকে, বিয়ান সাহেবা, বিয়ায়ের সকল চিকিৎসার খরচ আমি দিমু, আপনি আমার মাইয়ার সংসারটাকে নষ্ট করিলেন না। এই মুহূর্তে আপনার মেয়ে নিয়ে আপনি বাড়িতে ফিরে যাবেন। যে বাড়িতে আসতে না আসতে শ্বশুরকে অকেজ করে দিতে পারে, ওই রকম মেয়ে আমার সংসারে রাখবো না। আমার বড় ননদ জবাব দিলেন। আমার হাজবেন্ড একমাত্র ছেলে শ্বশুর শাশুড়ির। গতকাল শ্বশুর বাড়িতে এসে আজ অবধি যা বুঝেছি, হাজবেন্ড খুব মা ভক্ত। বাসর রাতে ওনার মা সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। তার মাকে কখনো কষ্ট না দেওয়ার অনুরোধ করেছে। অবশ্য আমার সাথেও বেশ ভালো ব্যবহার করেছে আমার হাজবেন্ড। যথেষ্ট আন্তরিক ছিল সেই বিয়ের সময়টা থেকেই। তখন মনে হয়নি উনি আমাকে কোনো কষ্ট দিয়ে কথা দিবেন। অথচ আজ একটা কথা বললেন না আমার হয়ে। এইটুকু তো বলতে পারতেন যে আমি ইচ্ছে করে ফেলে দেইনি। তিনি শুধু বাবাকে নিয়ে চলে গেছেন হসপিটালে, একবারও আমার মুখের দিকেও ফিরে তাকাননি। অথচ গত রাতে কত রোমান্টিক কথা বলেছেন, মনে হচ্ছিল ভীষণ সুখে থাকবো আমি। তার কথা শুনেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। এমনকি আমার ওপরেও সামান্য একটু বিরক্ত হতে দেখিনি এই একদিনে। সেও আজ কথা বলল না আমার সাথে। একবার তো বলতে পারতো এটা আমার ইচ্ছাকৃত ভুল নয়, কিন্তু উনি বলেননি, একটু শব্দ করেননি। শুনলাম শাশুড়ি কথা বলছেন ছেলের সাথে। শাশুড়ির সিদ্ধান্ত শিরোধার্য, আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপরে তিনি যাবেন হসপিটালে। তা না হলে অসুস্থ স্বামীকে দেখতে আমার কথা মনে পড়বে। আমাকে ঘরে রেখে কোনোভাবেই তিনি যাবেন না হসপিটালে স্বামীর কাছে। আমি নাকি তার সবচেয়ে বড় শত্রু। ননদরাও কেউ যায়নি হাসপাতালে, এমনকি আমার ফুপু শাশুড়িও যায়নি ভাইয়ের সাথে। তিনিও এদের সাথে হাত মিলিয়েছেন আমাকে ডিভোর্স দিয়ে বের করে দিতে হবে। তার ভাই যদি অকেজ হয়ে যায়, তিনি নিজেও নাকি আমাকে সহ্য করতে পারবেন না। আমি এখনো শ্বশুর বাড়িতেই আছি। আব্বা বেরিয়ে গিয়েছিলেন, স্থানীয় চেয়ারম্যানকে নিয়ে ফিরে এসেছেন আমাদের সম্পর্কের ফয়সালা করার জন্য। শ্বশুরের ফ্যামিলির দায়িত্বশীল পুরুষরা সব হসপিটালে। আমার শাশুড়ি বসেছেন চেয়ারম্যানের সাথে, আমার আব্বা আম্মাও আছেন। এখনই আমার বিচার হবে। আমার বিচার শুরু হলো। চেয়ারম্যান সাহেব সমস্ত ঘটনা শুনলেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি আমার ডিভোর্সের সিদ্ধান্তের বিরুদ্ধে। কিন্তু আমার ডিভোর্স না হলে শাশুড়ি থাকবেনই না এ ঘরে, হসপিটালে যাবেন না। আমার মতো অলক্ষীকে ঘরে রেখে সে কোনো কাজই করবেন না। প্রয়োজনে তিনি সংসার ছেড়ে চলে যাবেন, তবুও আমার মতো অপয়া অলক্ষীকে সংসারে রাখবেন না। অবশেষে তার সিদ্ধান্তই চূড়ান্ত হলো। বিচারের শেষে রায় দেওয়া হলো আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, সেখানে ডিভোর্স লেটার পাঠানো হবে।
আব্বা আম্মা অনেক চেষ্টা করেও আমাকে শ্বশুর বাড়ি রাখতে পারলেন না। আমাকে নিয়ে ফিরে এলেন বাবার বাড়িতে। একদিন করে কেটে গেল 1 সপ্তাহ। শ্বশুর বাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি, এমনকি আমার স্বামীও না। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে উঠছি, এর মধ্যে কলিং বেল বাজলো। আমি উঠে দরজা খুললাম, তাকিয়ে দেখে আমার হাজবেন্ড দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে আসার অনুরোধ করলাম, ও ভেতরে এসেছেন। এসে আমার আব্বার খোঁজ করলেন। আব্বা ছিলেন মসজিদে। হাজবেন্ড আমাকে বলল, তোমার আব্বাকে খবর দাও তো, বেশিক্ষণ থাকতে পারবো না। আমি মসজিদে পাঠিয়ে দিলাম একজনকে, সে আব্বাকে ডেকে নিয়ে এলো। ও আমার আব্বার সাথে কিছুক্ষণ কথা বলল। কথার সারাংশ ছিল যে কিছু টাকা দেবেন আব্বার হাতে, ওই টাকাটা আব্বার হাত থেকে নেওয়ার সময় ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যাবেন। সবাইকে বলবে যে আমার আব্বার টাকায় শ্বশুরের চিকিৎসা হচ্ছে। ওর কথা কানে শুনে আমতা আমতা করলেন আব্বা। টাকাটা না দিয়েও টাকা দেওয়ার অভিনয় করাটা অশোভন, কিন্তু বেচারা আব্বাকে বোঝালেন এমনটা না করলে আমাকে আর শ্বশুর বাড়িতে ফেরত নেওয়া সম্ভব নয়। আমার শ্বশুরের চিকিৎসার টাকা আমার আব্বাই দিয়েছে, এমনটা দেখালে নাকি সবাই কুল হয়ে যাবে। সব ভেবে আব্বাও রাজি হলেন। 3 দিন পর লাখ 2 টাকা নিয়ে হাজির হলো আমার হাজবেন্ড। আমার আব্বার হাত থেকে টাকা নেওয়ার ভিডিও করে নিয়ে গিয়েছিল। ও বুক ফুলিয়ে বলে আমার শ্বশুরের টাকা চিকিৎসা হয়েছে, বিপদের দিনে তিনি আমাকে সাহায্য করেছেন। তার মেয়েকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিপদে ফেলতে পারি না। আল্লাহর ইশারায় আমার শ্বশুর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় তাকে, তবুও বিছানা সজ্জা তো হয়নি। টাকাটা আমাদের বাড়ি থেকে গিয়েছে শুনে সবাই একটু নরম হলো। 2 মাস পরের ঘটনা। আজ আমার হাজবেন্ড আবার আমাকে নিতে এসেছেন। এর মধ্যে ফোনে কথা হয়েছে আমাদের। আজ একদম বর বেশে পাঞ্জাবি পরে সেজে গুজে এসেছে আমাকে নিতে। শুধু একা আসেনি, আমার শাশুড়ির ননদদেরকেও জোর করে ধরে নিয়ে এসেছে, যেমন ভবিষ্যতে কিছু না বলতে পারে। আমার হাজবেন্ড রুমে এসে আমাকে বলল, এই একটু জড়িয়ে ধরো তো। আমি জবাব দিলাম, কেন? তোমার স্বামীর ইচ্ছে। স্বামীর ইচ্ছেতে আমাকে চলতে হবে কেন? স্বামীর সাথে আবার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছে যে। ও আচ্ছা। এর মধ্যেই নিজে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ফিসফিস করে বলল, তোমার জন্য মনটা অনেক কেঁদেছে। আমি এক ধাক্কায় সরিয়ে দিয়ে বললাম, দেখেছি তো বউ ভাতের দিনে, একটু প্রতিবাদ করো নাই। আমার হাজবেন্ড শান্ত কণ্ঠে জবাব দিল, শোনো, ওই সময় আমি তোমার পক্ষে গেলে পরিস্থিতিতে আমার বিপক্ষে চলে যেত। আমি সবার সাথে সাই দিয়ে তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। যদি তোমার প্রতি প্রতিবাদ করতাম, তাহলে হয়তো আজ আমার ফ্যামিলির কেউই আমার কথা শুনতো না। ও আচ্ছা, চলো বাসর করি। এখন? হ্যাঁ, যাও দূরে যাও, সময় টময়ের হিসাব নেই, আসছি বাসর করতে। তোমার স্বামীর ইচ্ছে সবসময় বউয়ের হৃদয়ের কাছে থাকবে। আসলাম নতুন সংসারে। পরিবারের সকলে আমাকে পছন্দ না হলেও কিছু বলার সাহস পাচ্ছে না। শাশুড়ি তো কোনো মতে জোর জবরদস্তির শিকার হয়ে আমাকে বরণ করলো। তার মুখটা দেখে মনে হচ্ছিল পচা গোবর তার মুখের সামনে রাখা হয়েছে। সকলের মনোমালিন্য তাকে পায়ে ঠেলে শ্বশুর বাড়িতে আমার পদাচরণ হলো। বাড়ির চৌকাঠে পা রাখতেই প্রতিজ্ঞা করলাম সবার মন একদিন না একদিন জয় করে ছাড়বো। বাসর ঘরে বসে আছি আমি, ভীষণ অস্থিরতা কাজ করছে মনের মাঝে। তবে প্রথম দিন এর চেয়ে বেশি অস্থির ছিলাম, কিন্তু সেদিন তো আর বাসরটা হলো না। সংসারটায় ভাঙতে বসেছিল তার আবার। এর মাঝে ঘরে প্রবেশ করলেন আমার স্বামী। লোকটার প্রতি ভীষণ অভিমান আমার। সেদিন কেন উনি কোনো প্রতিবাদ করলেন না? আমিও মুখ ঘুরিয়েই বসে রইলাম, কিন্তু ওনার হয়তো তা সহ্য হলো না। ঝড়ের বেগে এসে ঠেসে ধরলেন আমাকে বিছানার সাথে। আমিও ভরকে গেলাম, সাথে কিছুটা ভয়ও পেলাম। উনি আমার কপালে গালে গলায় অনবরত ছোট ছুঁয়ে দিতে লাগলেন আর বলতে থাকলেন, সরি বউ পাখি, আই এম রিয়েলি রিয়েলি সরি, সরি সরি সরি। আরে আরে, করছেনটা কি? আগে বলো আমাকে ক্ষমা করেছ। আমি মুখ ঘুরিয়ে নিলাম। কি ভেবেছেনটা কি উনি? আমাকে এইভাবে ঝাঁপিয়ে ধরে চুমু খেলে আমি ওনাকে ক্ষমা করে দেব? কখনো না। আমাকে এবার সুরসুরি দিতে লাগলেন। আমি জোরে জোরে হেসে ফেললাম আর রাত ধরে রাখতে পারলাম না। ওনাকে ঝাঁপে ধরে অভিযোগের সরে বললাম, আপনি জানেন, সবার যখন ডিভোর্সের কথা বলল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি আপনার মায়াতে আবদ্ধ হয়ে গিয়েছি, আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আপনার ছায়ায় থাকতাম কিভাবে? আমি তো ভেবেছিলাম এই জন্মে আর আপনাকে পাওয়া হবে না, কিন্তু ভাগ্যের লীলা খেলায় আপনাকে আমি আবারও আমার কাছে পেলাম। তাহলে এবার আমাকে তোমার মধু খেতে দাও। কত কসরত করে সবাইকে মানিয়ে তোমায় এবারই নিয়ে এলাম, কত এনার্জি লস হয়েছে আমার, এবার সবটা পুষিয়ে দাও। আমার লজ্জায় গাল লাল হয়ে গেল। আমি ওনার বাহুতে থাপ্পড় মেরে বললাম, যা দুষ্টু।
দুষ্টুমি তো কিছুই করলাম না জান, এবার বোঝাবো দুষ্টুমি কাকে বলে। বলে উনি আমার ঠোঁট জোড়া দখল করে নিলেন। আমিও তার সাথে সায় জানাতেই উনি আরো পাগলামি করতে লাগলেন। ততক্ষণে জাঙ্কুকের হাত দিয়ে স্পর্শকাতর স্থানগুলোতে পৌঁছে গেছে। তে এবার নিঃশ্বাস আটকে আসছে। সে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুক এবার লিপ কিস বন্ধ করে। তের বুকের শাড়ির আঁচল সরিয়ে তের ব্লাউজের ওপর দিয়েই জাঙ্কুকের শক্ত হাতের বিচারণ চলতে থাকে। আহ, জাঙ্কুক লাগছে। ও তে, তুমি কি মানুষ নাকি তুলোর বস্তা বলো তো? তোমার সবকিছু এত নরম কেন চান? উফ, এটা তো আরো নরম, মনে হচ্ছে কামড়ে খেয়ে ফেলি। বলেই তেকে লজ্জায় আরো শিখরে পৌঁছে নিয়ে গেল জাঙ্কুক। তের বক্ষ ভাঁজে মুখ ডুবিয়ে দিল। তে এবার জাঙ্কুকের চুল আঁকড়ে ধরলো। জাঙ্কুক তের বুকের এক পাশে মুখের কার্যকলাপ চালাতে লাগলো, আর এক পাশে হাতের কার্যকলাপ চালাতে লাগলো। তের এবার যায় যায় অবস্থা। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিয়ে ভেসে যেতে লাগলো সুখের ভেলায়, সুখের নগরীতে, যেখানে তারা দুজন ব্যতীত আর কারোর পদাচরণ নেই। প্রায় 4 ঘন্টা সুখ বিলাসের পর জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে বলল, আজকের জন্মদিনটা আমি স্মৃতির পাতায় খোদাই করে রাখবো। এটা ছিল আমার জীবনের সেরা জন্মদিন। কি, আজ আপনার জন্মদিন ছিল? হুম, তাহলে আমায় বললেন না কেন? এই যে এখন বললাম, আর এটা সারপ্রাইজ ছিল তোমার জন্য। আগে বললে কি হতো? আমি তো কোনো গিফটই দিলাম না আপনাকে। তুমি আমার জন্মদিনের সেরা গিফটে। তবে যদি বেশি গিফট দিতে চাও তাহলে আরেক রাউন্ড হয়ে যাক। অসভ্য লোক, আমি আর পারবো না। আপনাকে কোনো গিফটই দেব না আমি। এটা আমাকে আগে না জানানোর শাস্তি। আমি তো গিফট আগেই নিয়ে নিয়েছি, অন্তত উইশটা করো। তে এবার জেকের গালে হাত রেখে তার চোখে চোখ রেখে বলল, হ্যাপি বার্থডে জামাইজান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।